50% দেয়া হবে কেএমসি এলাকায়, সেটার হিসেবটার ভিত্তি কি হবে এটা কিন্তু পরিষ্কার করে কোথাও বলা হচ্ছে না। এটা কি এআইসিপিআই অনুযায়ী হবে, না আগে যেমন ডব্লিউবিসিপিআই ধরে যেরকম হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের, যারা পুরো রাজ্য সরকারি কর্মচারীদের 3.5 লক্ষ পদের বেতন ভাতা এই এবং অফিস খরচের টাকা পুরো কেন্দ্রীয় সরকার দেয়, যে কারণে রাজ্য সরকারের যে ডিসপ্যাচ খাম যেগুলো তার উপরে লেখা থাকে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, অন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস লেখা থাকে না। এই পুরো টাকার হিসেব কোথায়? ওই সেই অর্থ কমিশন মারফত তো এই টাকা পেয়েছে রাজ্য সরকার 2019-এর যে রোপা, যেটা আমাদের বকেয়া হচ্ছে 2016 থেকে, যেটা আপনারা জানেন যে 58%, যেটা 18-40%-এ আমরা কমে আছি, সেটা এখনো আমরা 20% দেওয়া হবে। কি 20%? কিসের 20%? তার কোনো হিসেব নেই। আমরা বলেছি এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, তাহলে 20%টা কিসের জন্য, কার উপরে এআইসিপিআই অনুযায়ী দেবেন কিনা এটা কিন্তু রাজ্য সরকার স্পষ্ট করছেন না। কম্পোজিট গ্রান্টেরও একটি আমরা রিসেন্ট টাইমে একটি নোটিফিকেশন পেয়েছি, কিন্তু যারা কেএমসির পেনশন প্রাপ্ত কর্মচারী যারা রিটায়ার্ড হয়ে গেছেন তাদের যে 50% যে এরিয়ারের কথা, সেই বিষয়ে কোনো কথা আমরা এখনো জানতে পারছি না। বিষয়টি নিয়ে কি বলতে চাইবেন? কম্পোজিট গ্রান্টের বিষয়টা তো হচ্ছে সাধারণভাবে অন্য খাতে ব্যবহার হয়, কিন্তু কেএমসি এলাকায় যারা বলা হচ্ছে যে তারা বকেয়া পাননি, এইটা কতটা ঠিক আমি জানি না, কারণ আমি নিজে হচ্ছে কেএমসি এলাকায় আমার ব্যাংক এবং পে অ্যান্ড অ্যাকাউন্ট থেকে ফ্রি থেকে আমার পেনশন ছাড়া হয়। তো আমি কিন্তু ওই যে প্রথমে যে 10% বলে আগের মন্ত্রিসভা যে 43% দিয়েছিল, 57% কম দিয়ে 43%, আমি কিন্তু সেই প্রথম কিস্তিটা পেয়েছিলাম এবং ব্যাংক আমার কলকাতায়। কিন্তু আবার শুনছি যে কেএমসি এলাকায় যাদের ব্যাংক আছে তারা নাকি পাননি বিষয়। তো সেইটা এটা একটা ধাঁধার মতো হচ্ছে। সরকার একটা অর্ডার বের করেছিল এবং সেটা প্রায় 1 মাস হতে চললো, এবং তারপরে গত সপ্তাহে এজি যারা এজিডব্লিউবি যারা সেন্ট্রাল গভর্নমেন্টের, তারাও একটি নোট প্রকাশ করেছে এবং সেখানে বলা হয়েছে যে 8 থেকে 19 অব্দি যারা এই 2009-এর রোপার বকেয়া পাবেন তাদেরটা হচ্ছে 50% টাকা নাকি দেয়া হবে। এখন এই 50% টাকা দেওয়ার ব্যাপারটা কোথায় সিদ্ধান্ত হলো এটা আমার জানা নেই, কারণ এটা মহামান্য সুপ্রিম কোর্ট তারা বলেছিলেন যে 31শে মার্চের মধ্যে 25% টাকা দিতে হবে এবং বাকি টাকা কিভাবে দেয়া হবে সেটা ইন্দু মালহোত্রা কমিটি এবং এরা আলোচনা করে, সরকার পক্ষ আলোচনা করে তারা এই বিষয়টা ঠিক করবে। তো তারপরের থেকে ওই রকম ভাবে আগের মন্ত্রিসভা থাকতে থাকতেই কিছু কিছু ক্ষেত্রে 43% ছাড়া হয়েছিল, আবার তারপরে আবার আরো কম 12-13% একটা কিছু কিছু জেলা ট্রেজারি থেকে যারা পান, যারা 8 থেকে 15-র মধ্যে যারা রিটায়ার করেছেন তারা বিষয়টা পেয়েছিলেন, সেই টাকাটা পেয়েছিলেন, কিন্তু কোনোটাই 100% নয়। এবং সেটা কি হিসেবে করা হচ্ছে বা বর্তমানে যে 50% দেয়া হবে কেএমসি এলাকায়, সেটার হিসেবটার ভিত্তি কি হবে এটা কিন্তু পরিষ্কার করে কোথাও বলা হচ্ছে না। এটা কি এআইসিপিআই অনুযায়ী হবে, না আগে যেমন ডব্লিউবিসিপিআই ধরে যেরকম হয়েছিল, বছরগুলো পাল্টে দেওয়া হয়েছিল, যার ফলে এই টাকা কমে গেছিল, যা পাওয়ার কথা তার 43% টাকা এসছে। তো সেইটা কিন্তু সরকার পক্ষ থেকে এখনো পরিষ্কার হয়নি। একটা অর্ডার বেরিয়েছে খালি যে এটা 50%, 8 থেকে 19-এর মধ্যে যারা টিএমসি এলাকায় তাদের 50% দেয়া হবে, তাহলে বাকিদের ক্ষেত্রে কি হবে? এই যে একটা ডিসক্রিমিনেশন চলছে, ভাগে ভাগে করা, এটা এই সিদ্ধান্তগুলো কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এগুলো কিন্তু কর্মচারীদের কাছে পরিষ্কার নয়। হ্যাঁ, এই সিদ্ধান্ত করে সরকার বাজারে ছেড়ে দিচ্ছে এবং তার ফলে যখন যেটা কার্যকর হচ্ছে না, তার ফলে কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং গ্র্যান্টি নেট তারা তো এখন কিছুই পাননি। হ্যাঁ, আমার এই পরের প্রশ্নটাই ছিল, গ্র্যান্টি নেট কর্মীদের জন্য কি বলবেন? মানে তারা তো কোনো প্রকার নোটিফিকেশনই এখন অবধি পাননি। না, গ্র্যান্টি নেটদের ক্ষেত্রে যে মামলাটা সুপ্রিম কোর্টে হয়েছিল, আমার সংগঠন ইউনিটি ফোরাম 2010 সালে আমি যে সংগঠন তৈরি করেছিলাম, তারাই প্রথমে এই মামলার উদ্যোগ নেয় এবং তার সঙ্গে কনফেডারেশন তারা রাজি হয়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, অন্য কোনো সংগঠন সেই সময় রাজি হয়নি।
এবং সেই মতো আমরা প্রথমে স্যাটে মামলা করি এবং এটা পুরো রাজ্য সরকারি কর্মচারীদেরই মামলা ছিল। স্যাটে মামলা করি এবং স্যাট থেকে বলা হয় যে না, ডিএ দয়ার দান। এটা তখন আমরা হাইকোর্টে যাই এবং হাইকোর্ট আমরা জিতি। তারপরে হাইকোর্ট আবার সেটাকে পাঠায়, হাইকোর্টই প্রথম কলকাতা মহামান্য হাইকোর্ট, তারা বলেন যে এটা হচ্ছে লিগাল এনফোর্সেবল রাইট এবং তারা স্যাটে ফিরিয়ে দেন। এই যে প্রক্রিয়াটা চলেছিল সেই সময়, এবং তার পরবর্তীতে হচ্ছে যেটা আবার স্যাটে রিভিউ হয়, সেখানেও আমরা জিতি এবং হাইকোর্টে ফিরে আসে, রিভিউ হয়, সেখানেও আমরা জিতি 2022 সাল পর্যন্ত। এবং এই মামলার 50% ব্রিফ আমি নিজের হাতে তৈরি করেছি এবং সেইগুলো সমস্ত তৈরি করে সেই যে লড়াই লড়েছিলাম, আইনি লড়াই, তার ভিত্তিতে হাইকোর্ট শেষ অব্দি এটাকে তৈরি করে। তারপরে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়, সেখানে শিক্ষকরা আসেন বা বোর্ড কর্পোরেশনের পঞ্চায়েত কর্মচারীরা আসেন, যে তারাও যাতে এর সুবিধা পান, কারণ ওটা যেহেতু সরকারি কর্মচারীরা করেছিলেন মামলাটা। এবং তারপরে সুপ্রিম কোর্টে পরপর রায়ের ডেট করতে থাকে, তারপরে সংগ্রামী যৌথ মঞ্চ এর মধ্যে ইমপ্লিমেন্টের সুযোগ পায় এবং তারপরে এই মামলাটি শেষ হয়। কিন্তু তার যে রেজাল্ট, মামলার যে রায়, সেটা কিন্তু দীর্ঘ 4 মাস ধরে আটকে ছিল এবং আমরা শুনেছিলাম যে এটা নাকি হায়ার বেঞ্চে চলে যাবে। অবশেষে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালো শাল গায়ে উনি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেছেন, সেই দিনই সন্ধ্যেবেলা সুপ্রিম কোর্টের মহামান্য চিফ জাস্টিস তিনি অর্ডার দেন যে তার পরের দিনই অর্থাৎ 5ই ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি এই ঘটনাটা ঘটেছিল, 5 ফেব্রুয়ারি এই রায় বেরোবে এবং সেই রায় কর্মচারীদের পক্ষে যায়। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ে, যেহেতু 2009-এর রোপা নিয়ে এই মামলা হয়েছিল এবং 2009-এর রোপায় বলা হয়েছিল যে এটা বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষাকর্মী সকলেই এই 2009-এর রোপার আওতায় আসবেন, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে খুব স্পষ্ট করে কিছু বলা নেই, অল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ এরকম ভাবে একটা বলা আছে। যাই হোক, তারপরে পূর্ববর্তী সরকারের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন এবং একটি অর্ডারও করেছিলেন যে গ্র্যান্টিং এডে যারা আছেন, বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, স্কুল, শিক্ষাকর্মী, তারা সকলেই এটা পাবে। তারপরে দেখা যাচ্ছে যে বর্তমান সরকার তারা একটি মিটিং করেছিলেন যারা মামলাকারী সংগঠন তাদের সঙ্গে, এবং সেখানে মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন হ্যাঁ আমরা চেষ্টা করছি গ্র্যান্টিং এডে টাকা দেওয়ার, বকেয়ার টাকা দেওয়ার। কিন্তু দেখা গেল যে সুপ্রিম কোর্টে এই জুলাই মাসে যে 22শে জুলাই না 23 জুলাই যে শুনানিটি ছিল, সেইখানে কিন্তু সরকার পরিষ্কার লিখিতভাবে বলেছে যে আমাদের গ্র্যান্টিং এডকে দেওয়ার ইচ্ছে আছে, যদিও সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার বলা নেই, তা সত্ত্বেও আমরা গ্র্যান্টিং এডকে দেওয়ার আমাদের ইচ্ছে আছে, কিন্তু সেই টাকাটা দেওয়ার মতো নাকি নেই। এই কথাটা কতটা এর মধ্যে সত্যতা আছে আমার জানা নেই, কারণ গ্র্যান্টিং এডের 60% টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়, যা দিয়ে এই বেতন ভাতাগুলো দেয়া হয়। এবার 2009 সাল থেকে চতুর্দশ অর্থ কমিশন গেছে, পঞ্চদশ অর্থ কমিশন গেছে, এই টাকা তো রাজ্য সরকার, যে মন্ত্রিসভায় থাকুক, যে দলের মন্ত্রিসভায় থাকুক, যে রাজ্য সরকার আছে তারা তো সেই 60% টাকা পেয়েছেন। সেই টাকাগুলো কোথায় গেছে? বর্তমানে যিনি অর্থমন্ত্রী আছেন তিনি বলেছিলেন যে তারা নাকি শ্বেতপত্র প্রকাশ করবেন। এটা আমি দীর্ঘদিন ধরেই দাবি করে এসেছি পূর্ববর্তী মন্ত্রিসভার কাছে এবং বর্তমান মন্ত্রিসভাকেও বলছি যে এই শ্বেতপত্রটা তারা প্রকাশ করুন। এই টাকা নেই বললে তো হবে না। সব সরকারই যদি বলে টাকা নেই, তাহলে তো তাদের উদ্দেশ্য নিয়েই আমাদের সন্দেহ জাগে। কারণ বর্তমান মুখ্যমন্ত্রী তিনি একবার বলছেন যে তিনি কর্মচারীদের বন্ধু, অথচ এসেই তিনি যে কাজটা করলেন, তার যে প্রতিশ্রুতি ছিল বিরোধী দলনেতা হিসেবে, তিনি বলেছিলেন যে প্রথম ক্যাবিনেট মিটিং এ তারা ডিএ স্থায়ী অর্ডার যেভাবে এদের রয়েছে দিল্লি বঙ্গভবনে বা এতে রয়েছে চেন্নাইয়ে কর্মরত কর্মীদের রয়েছে, এই রাজ্যের কর্মীদের, তাদের ক্ষেত্রে স্থায়ী ডিএর অর্ডার বেরোবে। কিন্তু প্রথম মিটিংয়েই আমরা দেখলাম যে সেটা নিয়ে কোনো আলোচ্য বিষয় নাকি ছিল না, এজেন্ডাতে নেই এবং তিনি সেই মিটিং এ ছিলেন না। এটা আমি বলেছিলাম বলে আপনাদের সামনে এটা নিয়ে নাকি আমার খুব অপরাধ হয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য, আমি যে সংগঠন ইউনিটি ফোরাম, তার পক্ষ থেকেই আমি এই বক্তব্যটা রাখছি। এই ইউনিটি ফোরাম পরিষ্কার বলে আসছে যে টাকা সবসময় সরকারের কাছে আছে এবং সরকারগুলি যখনই তারা ক্ষমতায় যায় তারা ওই একই কথা বলে যায় যে টাকা নেই। এটা দীর্ঘ 75 বছর ধরে এইটা চলছে। কিন্তু সুপ্রিম কোর্ট অবশেষে বলেছেন যে ডিএ লিগাল এনফোর্সেবল রাইট
এবং সেই বিষয়টা গ্র্যান্টিং এর বিষয়টা অবিলম্বে সেটা কার্যকর করতে হবে। ইউনিটি ফোরাম থেকে আমরা অর্থমন্ত্রীকে এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা এবং হিসেব চেয়ে আমরা চিঠি দেবো। দাদা, ইন্দুর মালহোত্রা কমিটির বারবার আপনি উল্লেখ করছেন, ইউনিটি ফোরামের পক্ষ থেকে ইন্দুরবালা কমিটির কাছ থেকে আপনারা কি এক্সপেক্ট করেন? কারণ তারা তো কোনো কিছু, মানে তারা কি আদৌ কোনো কার্যকরী ভূমিকা পালন করছে? না, ইন্দু মালহোত্রা কমিটির ভূমিকা মোটেই সন্তোষজনক নয়। যে মিটিং হয়েছে সেই মিটিং এ তারা খুব একটা কর্মচারী পক্ষ হয়ে কথা বলেছেন এটা আমার মনে হয়নি। তারা রাজ্য সরকারের দিকেই তারা বরঞ্চ ঝুঁকে আছেন। রাজ্য সরকারের যে যুক্তি টাকা নেই, কারণ ইতিমধ্যে রাজ্য সরকার বলেছে যে সরকারি কর্মচারী যাদের পুরো টাকা হচ্ছে কেন্দ্রীয় সরকার দেয়, এখানে কোনো গ্যারান্টি নেটেড নেই। রাজ্য সরকারি কর্মচারীদের, যারা পুরো রাজ্য সরকারি কর্মচারীদের 3.5 লক্ষ পদের বেতন ভাতা এই এবং অফিস খরচের টাকা পুরো কেন্দ্রীয় সরকার দেয়, যে কারণে রাজ্য সরকারের যে ডিসপ্যাচ খাম যেগুলো তার উপরে লেখা থাকে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, অন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস লেখা থাকে না। এই পুরো টাকার হিসেব কোথায়? ওই সেই অর্থ কমিশন মারফত তো এই টাকা পেয়েছে রাজ্য সরকার, এবং সেই টাকাও আমরা জানতে চাইছি কোথায় আছে। এখন তারা বলছেন যে 85% মাত্র তারা নাকি দিতে পারবেন, পুরো 100% দিতে পারবেন। তো এই ইন্দু মালহোত্রা কমিটি তারা যদি এটা মেনে নেন সেটা খুবই দুর্ভাগ্যের বিষয়, কারণ সুপ্রিম কোর্ট তো বলেছে যে টাকা নেই, এটা কোনো যুক্তি না। তাহলে ইন্দু মালহোত্রা কমিটির উচিত যে রাজ্য সরকারকে এই সুপারিশ করা যে 100% টাকা রাজ্য সরকারি কর্মচারী যারা এবং বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত গ্র্যান্টিনে সকলকেই দেওয়া উচিত। আগামী দিনে ইউনিটি ফোরাম কি কি কাজ করতে পারে বলে মনে করছেন? ইউনিটি ফোরাম ইতিমধ্যে এই নিয়ে চিঠিপত্র করেছে। যেমন আমরা একটা, এইটা যদিও এটা প্রাসঙ্গিক নয় তাও বলছি, আমরা রাজ্যের যিনি শ্রমমন্ত্রী মহোদয় আছে তাকে চিঠি দিয়েছিলাম তার সাথে সাক্ষাৎ করতে চেয়ে, যে আগের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল যে লেবার ডিপার্টমেন্টে নাকি লেবার ইন্সপেক্টররা কোথায় কোনো জায়গায় ইন্সপেকশন করবে না। আমরা সেটার বিরোধিতা করে চিঠি দিয়েছিলাম, যদিও আমাদের সাথে দেখা করেননি শ্রমমন্ত্রী মহোদয়, কিন্তু তারা দপ্তর থেকে এটা করেছেন যে ওই ইন্সপেকশন আবার তারা চালু করেছে। এবং ইউনিটি ফোরামের পক্ষ থেকে 2021 সালের শেষে আমি একটি মামলা করেছিলাম এই 2019-এর যে রোপা, যেটা আমাদের বকেয়া হচ্ছে 2016 থেকে, যেটা আপনারা জানেন যে 58%, যেটা 18-40%-এ আমরা কমে আছি, সেটা এখনো আমরা 20% দেওয়া হবে। কি 20%, কিসের 20%, তার কোনো হিসেব নেই। আমরা বলেছি এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, তাহলে 20%টা কিসের জন্য, কার ওপরে এআইসিপিআই অনুযায়ী দেবেন কিনা এটা কিন্তু রাজ্য সরকার স্পষ্ট করছেন না। এটা তখনই স্পষ্ট হবে যখন এটা স্থায়ী আদেশনামা বেরোবে, যেমন দিল্লি, বঙ্গভবন এবং চেন্নাইতে কর্মরত বা অন্য রাজ্যে কর্মরত এই রাজ্যে কর্মচারীদের জন্য আছে। সুতরাং আমরা বলছি যে আবারও আমরা অর্থমন্ত্রীকে চিঠি দেবো যে অবিলম্বে এই মহার্ঘ ভাতার স্থায়ী আদেশনামা করতে হবে। 1/1/2016 থেকে যে বকেয়া মহার্ঘ ভাতা আছে সেটা এরিয়ার সহ দিতে হবে, যারা সমস্ত রাজ্যে দেয়, কেন্দ্রীয় সরকার দেয়, সমস্ত এরিয়ার সহ দিতে হবে। এবং সেইটার জন্য ইউনিটি ফোরামের পক্ষ থেকে আমি অনিরুদ্ধ ভট্টাচার্য গত 21 সালে নভেম্বর মাসে একটি মামলা করেছিলাম স্যাটে, এই মহার্ঘ ভাতা এবং হাউস রেন্ট বৃদ্ধি 12 থেকে 15% এবং তার পাশাপাশি এরিয়ার 2019-এর যে রোপার এরিয়া সেটা নিয়েও মামলা করেছিলাম। সেই মামলায় হচ্ছে তখন যেহেতু মামলাটা কলকাতা হাইকোর্টে বিবেচনাধীন ছিল, স্যাটের মহামান্য বিচারপতি তারা বলেন যে এটা যেহেতু হাইকোর্টের বিচারাধীন, আমি সেটা বলতে চেয়েছিলাম যে হাইকোর্টে যেটা বিচারাধীন সেটা 2009-এর রোপা, আর এটা হচ্ছে 2019-এর রোপা। কিন্তু তৎকালীন যিনি গভর্নমেন্ট লিডার ছিলেন তিনি আমাকে প্রায় ধমকে কোর্ট থেকে বের করে দেওয়ার মতো উদ্যোগ করেছিলেন, এবং আমার যিনি উকিল দাঁড়িয়েছিলেন প্রবীর চ্যাটার্জি, তারও ভূমিকা সন্তোষজনক ছিল না। তো যাই হোক, তখন স্যাট একটি অর্ডার দেয় যে এখন এটা এক্ষুনি সম্পূর্ণ দোষটা আমার উপরেই চাপিয়ে দেয় যে পরিষ্কার নয় কি চাইছে এই জন্যে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে তারা আবার মামলা করতে পারে। সেটা এই উদ্দেশ্যেই যে তারা মুখে যেটা বলেছিলেন যে হাইকোর্টে বিবেচনাধীন আছে, সেই জন্য স্যাট এই অনুমতিটা দিয়েছিল। রাস্তার আন্দোলনের পাশাপাশি ইউনিটি ফোরাম যারা যেখানে এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তার সঙ্গে থাকছে। যেমন যৌথ মঞ্চ সম্প্রতি একটি আন্দোলন করেছিলেন, মিছিল করেছিলেন, সেখানে ইউনিটি ফোরামের পক্ষ থেকে আমরা হাজির ছিলাম। এবং এই যে স্যাটের যে মামলার কথা বললাম, যেটা 2022 সালের জানুয়ারি মাসে এটা রায় হয়, যার নাম্বার হচ্ছে OA 516 স্যাটে, সেইটাকে আবার আমরা ইউনিটি ফোরামের পক্ষ থেকে রিভাইভ করব
এবং সেটা স্যাটের আবার অ্যাপ্লিকেশন করে সেটাকে হাইকোর্টে নিয়ে আসার ব্যবস্থা করব। অর্থাৎ আইনি লড়াই এবং রাস্তার লড়াই এই দুটো ইউনিটি ফোরাম চালাবে।